অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটি নিয়ে। আজকে পাঠ করব পাকিস্তানি শাসক চক্রের বিশ্বাসঘাতকতা এই অংশটি নিয়ে। পূর্ব বাংলার বর্তমান বিয়োগান্ত জটিল পরিস্থিতির এক বাক্যে সারসংক্ষেপ করা যেতে পারে, বাঙালিরা আওয়ামী লীগের পতাকার তলে নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তাদের নেতৃত্বের যোগ্যতা অর্জন করেছিল। 1948 সাল থেকে যে পাকিস্তানি পাঞ্জাবি চক্র দেশের ক্ষমতার আধিপত্য বজায় রেখেছিল, তারা ক্ষমতা ছেড়ে দেবে না এবং সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা ফিরে পেতে তারা তৎপর। গণতন্ত্রের রায়ের অবমাননা তা যতই অসংযত মনে হোক, পাকিস্তানের ক্ষেত্রে এটা নতুন কোনো ঘটনা নয়, বরং এই ন্যাক্কারজনক অস্বীকৃতির চরম পরিণতি। জন আকাঙ্ক্ষার প্রতি বারে বারে বিশ্বাসঘাতকতা বা বিগত 24 বছরে পূর্ব বাংলাকে শুধু উপনিবেশই সৃষ্টি করেনি, পশ্চিম পাকিস্তানের সাধারণ জনেরাও এদের হাতে শোষিত হয়েছে। জনতাকে যেসব কর্মচারী ভয়ানক অপরিচ্ছন্ন বলে থাকে, তারাই সামরিক আমলাচক্রের উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য মাল মশলা জুগিয়ে বর্তমানে কামানের খাদ্য হয়েছে। শোষণ হলো এদের সরকারি নীতি, একনায়কতন্ত্রের বিস্তার এদের পদ্ধতি এবং পাকিস্তানের শুরু থেকে এই স্বৈরতান্ত্রিক বিস্তৃতি চালু হয়েছে। পাকিস্তানের কোনোদিন সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক ঐতিহ্য ছিল না। স্বৈরতন্ত্রই এখানে রাজনীতির কেন্দ্রীয় চিন্তায় বিবর্তিত। এটা ব্রিটিশ শাসনের দিনগুলোতে মুসলিম আন্দোলনের অগ্রদূত মুসলিম লীগের ক্ষেত্রেও যেমন সত্য, তেমনি 1947 সালের পরবর্তী ঘটনায় তা প্রযোজ্য। সাধারণ অর্থে মুসলিম লীগ একটি জনগণের দল ছিল, কারণ ব্রিটিশ ভারতের বিক্ষুব্ধ মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এই দলের মাধ্যমে একত্রিত হয়ে সোচ্চার হয়েছিল। কিন্তু মুসলিম লীগ সামন্তবাদী অভিজাত শ্রেণী এবং একদল শিক্ষিত শ্রেণীর মুখপাত্র হিসেবে সেবা করেছে। এই সামন্তবাদী অভিজাত শ্রেণীরা ছিলেন পাঞ্জাব ও সিন্ধুর ভূস্বামী। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের খান বংশধরেরা এই যুক্ত প্রদেশগুলো থেকে আসা নবাব ও নবাবজাদারা, এবং শিক্ষিত শ্রেণীতে ছিলেন যুক্ত প্রদেশের প্রবীণ নেতৃবৃন্দ আর বোম্বের চতুর ব্যারিস্টারগণ, যাদের অন্যতম হলেন উঁচুমানের ব্যক্তিত্ব সম্পন্ন স্বৈরাচারী কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এদের দ্বারাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো প্রভাবিত হতো। এরা কংগ্রেস ও ঘরমুখ ব্রিটিশের সঙ্গে আলাপ আলোচনা চালিয়েছিলেন। তারাই শিশু মুসলিম রাষ্ট্রের ক্ষমতা দখল ও ভোগের একচেটিয়া দাবি করেছেন। তারিক আলী তার বই পাকিস্তানি মিলিটারি রুল অব পিপলস ওয়ার এই মুসলিম লীগের সত্যিকার এর চরিত্র উন্মোচন করেছেন। তিনি লিখেছেন, পাঞ্জাবে মুসলিম লীগ সরকার একটি ফরমান জারি করে তাদের শ্রেণী সচেতনতার পরিচয় দিয়েছিলেন। ওই ফরমানে 1944 সালের মুসলিম লীগ ম্যানিফেস্টো গোপনে অথবা প্রকাশ্যে কোনো প্রজার পড়া অপরাধ ছিল, কেননা তাতে কিছু বৈপ্লবিক চিন্তার উল্লেখ ছিল। এই অভিযোগে অভিযুক্ত একজন কৃষকের শাস্তি ছিল স্থানীয় ভূস্বামীর চাষের জমি থেকে উৎখাত হওয়া। স্বল্প কথায় প্রজাকে বলা হতো, স্থানীয় ভূস্বামীকে হয় সমর্থন করো, নতুবা জমি ছাড়ো। স্বাধীনতার পরবর্তী বছরগুলোতে এই শাসক চক্র জোট বেঁধেছিল। পাকিস্তানের ক্ষমতা পাঞ্জাবি ও তাদের খালাতো ভাই হাজারা পাঠানদের কাছেই সংরক্ষিত হয়ে গেল। এই সব কিছু এক শ্রেণীর আমলা ও মধ্যবয়সী সামরিক কর্মচারীদের ক্ষমতা আঁকড়ে রাখার মধ্যেই তা মূর্ত হয়ে উঠেছিল। এসব কর্মচারীরা ক্ষমতার শীর্ষে বসে শুধু বন্দুকের জোরেই ক্ষমতাকে মূলধন করেছিলেন তাই নয়, সে সঙ্গে অসন্তোষের সাগরের সুশৃঙ্খল হেতু ছিল এটাই, পাকিস্তানের রাজনীতির ক্ষেত্রে যে আমলা ও সামরিক বাহিনী দুটি দল রয়েছে, এই উক্তি সেক্ষেত্রে অযৌক্তিক নয়। যদিও বাঙালি মুসলমান জনসাধারণের সমর্থন পাকিস্তান অর্জনের ক্ষেত্রে
সিদ্ধান্তের ভূমিকা নিয়েছিল, কিন্তু শীর্ষস্থানীয় বাঙালি নেতৃত্ব ছিল দ্বিধাবিভক্ত, অকর্মণ্য, সংখ্যায় সীমিত ও অকেজো। বিস্মিত হওয়ার কিছু নেই। এইচ.এস. সোহরাওয়ার্দী এবং ফজলুল হক এই দুজন পাকিস্তান আন্দোলনের পথিকৃতে যদিও বাঙালি মুসলমান জনসাধারণের সমর্থন পাকিস্তান অর্জনের ক্ষেত্রে সিদ্ধান্তের ভূমিকা নিয়েছিল, কিন্তু শীর্ষস্থানীয় বাঙালি নেতৃত্ব ছিল দ্বিধাবিভক্ত, সংখ্যায় সীমিত ও অকেজো। বিস্মিত হবার কিছু নেই। এইচ.এস. সোহরাওয়ার্দী এবং ফজলুল হক এই দুজন পাকিস্তান আন্দোলনের পথিকৃতকে মুসলিম লীগের আনুকূল্যে থেকে রাষ্ট্র প্রতিষ্ঠার 3 বছরের মধ্যেই বেরিয়ে আসতে দেখা গেল। পরবর্তী বছরগুলোতে বাঙালি দ্বিতীয় শ্রেণীর রাজনীতিবিদেরা নিজেদের জনগণের দাসত্বের হাতিয়ার হিসেবে এদের হাতে নির্দয়ভাবে ব্যবহৃত হতে থাকলেন। যে উচ্চ আশা ও ধর্মীয় আদর্শিক উচ্ছ্বাস নিয়ে পাকিস্তানের যাত্রা শুরু হয়েছিল, তা বাস্তব রূপ পেলে অবস্থা ভিন্ন হতে পারত, কিন্তু তা হয়নি। জিন্নাহ সাহেব নিজেই নতুন রাষ্ট্রের কর্তৃত্বের ছাপ রাখবার প্রয়োজন মনে করলেন এবং নিজেই গভর্নর জেনারেল পদে আসীন হলেন। জিন্নাহ সাহেবের এই সর্বগ্রাসী ভূমিকার উল্লেখ করে অ্যালেন ক্যাম্পবেল জনসন তার মিশন উইথ মাউন্টব্যাটেন বইয়ে লিখেছেন, এখানে বাস্তবরূপে একজন ভয়ঙ্কর কায়েদে আজমের মধ্যে পাকিস্তানের শাহানশাহ, ক্যান্টারবারির আর্কবিশপ, স্পিকার এবং প্রধানমন্ত্রী কেন্দ্রীভূত রয়েছে। জিন্নাহ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকেই শুধু অকেজো করেননি, তিনি আমলা ও সেনাবাহিনীকে মন্ত্রীদের এড়িয়ে সরাসরি তার কাছে রিপোর্ট করতেও উৎসাহিত করেছেন। পূর্ববর্তী এসব নজির পরবর্তীকালে স্বৈরতন্ত্র ও ধ্বংসের পথ বিস্তৃত করে। একবার ওপরের পদে আসীন হতে পারলে সামরিক বাহিনীদের একমাত্র আকাঙ্ক্ষা সমস্ত ক্ষমতা হাতে রাখার। এই প্রবৃত্তির কৃতিপুরুষ চৌধুরী মোহাম্মদ আলী, যিনি দেশের প্রথম সেক্রেটারি জেনারেল ও পরে প্রধানমন্ত্রী হয়েছিল। তিনি ছিলেন যেমনি উগ্র ধর্মান্ধ তেমনি উগ্রবাদী পাঞ্জাবি। তিনি পাঞ্জাবি আমলাতান্ত্রিক উত্থানের প্রাথমিক কাঠামো সৃষ্টিতে মৌলিক ভূমিকা পালন করেছেন। এটাও কম গুরুত্বপূর্ণ নয় যে বিগত 20 বছরে যারা পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন তারা হয় আমলা, পরবর্তীকালে রাজনীতিবিদে রূপান্তরিত নেতা, নতুবা সেনাবাহিনীর অফিসার। এদের একজন প্রধানমন্ত্রীও হয়েছিলেন। দেশের চাকরির রীতির পদ্ধতিকে এমনভাবে প্রভাবিত করেছিল যে মন্ত্রিসভায়ও তাদের সুযোগ নির্ধারিত ছিল। এসব ক্ষেত্রে আমলাদের অন্যায়ভাবে অনুপ্রবেশকে সরকারি অস্বাভাবিক যুক্তি দেখানো হতো, অথচ এসব পদ জনপ্রতিনিধিদের জন্য নির্দিষ্ট ছিল। শুধু আমলাদের মধ্যেই এইসব প্রতিভাধর ব্যক্তিত্ব পাওয়া যেত। 7.5 কোটি মানুষ হলো প্রতিভাহীন, এই কটাক্ষ ক্ষমার অযোগ্য অপরাধ। এসব ছিল সুদীর্ঘ অন্যায়ের ফলশ্রুতি, কিন্তু দক্ষ গণমাধ্যমে প্রচার নিপুণভাবে পরিচালনা করে পরে আমরা দেখতে পাবো এই অপমান জনগণ হজম করতে শুধু শিখলই না, বরং এসব পছন্দ করতে লাগলেন। আমলাতন্ত্রের অবরোহণ সরাসরি পৃষ্ঠপোষকতা ও সামর্থ্যের অনুপাতে বেড়ে চলল। আমলাবর্গ অসহায় আমলাতন্ত্রের অবরোহণ সরাসরি পৃষ্ঠপোষকতা ও সামর্থ্যের অনুপাত বেড়ে চলল। আমলাবর্গ অসহনীয়ভাবে বেপরোয়া হয়ে উঠল। 1951 সালে ঢাকা ক্লাবে আমার প্রথম সফরের কথা আমি কখনোই ভুলব না। টম্বলা অধিবেশন সবে শেষ হয়েছে। ঠিক সে সময় দীর্ঘকায় সুদর্শন এক দম্পতি দরজায় দিয়ে ঘরে প্রবেশ করলেন। সবকটা চোখ সেদিকে নিমেষে ঘুরে গেল। জনৈক ঠাট্ঠমকওয়ালা শিল্পপতি সালাম জানাতে দ্রুত এগিয়ে গেলেন। এ ধরনের উত্তেজনায় কারণ জানতে চাইলে একজন বাঙালি সম্পাদক বললেন, ওহো, উনি চিফ সেক্রেটারি।
মিস্টার এবং মিসেস সাধারণ মানুষের সাথে মিশতে ধুলার পৃথিবীতে নেমে এসেছেন। আরেকবার করাচির এক বিলাসবহুল হোটেলে কোটিপতি ভ্রাতৃদ্বয় সন্তানদের বিবাহ অনুষ্ঠান করছিলেন। সুসজ্জিত মঞ্চে 2000 আমন্ত্রিত বরপক্ষের অতিথিদের খাওয়াচ্ছেন। এমন সময় সংবাদ এলো শিল্প সচিব এসেছেন। তখন সেখানে হইচই পড়ে গেল। একজনের টমেটোর জুস গড়িয়ে গেল অন্যদিকে আমন্ত্রণকর্তা তাড়াতাড়ি করে মাননীয় অতিথিকে স্বাগত জানাতে গিয়ে চায়ের কাপ উল্টে দিলেন। হাসি রোল থামলে একসময় কানে ফিসফিস আওয়াজ এলো, দেখতে পাচ্ছি বাস্টার্ডগুলো আরেকটা কারখানার জন্য আবেদন করছে। আইয়ুব হলের রেস্তোরাঁ জাতীয় পরিষদের অস্থায়ী ভবন হিসেবে পরিচিত। সেখানে জাতীয় পরিষদের সভাকক্ষের চেয়ে অনেক বেশি আনন্দঘন পরিবেশ ছিল। সবসময় সেখানকার লোকের ভিড় থাকত। কিন্তু আশাতীত হলেও যারা ওখানে বসে থাকতেন তারা সম্মানিত পরিষদের সদস্য নন, সকলেই উচ্চ পদের আমলা। যে ভঙ্গিতে এসব সদস্যরা আরও কফি এবং কেকের জন্য অঙ্গুলি নির্দেশ দিতেন, তাতে তাদের অবস্থান জানতে সন্দেহ থাকতো না। তাদের দীনতা দেখে আমার বন্ধু মানসুরি মন্তব্য করলেন, এই অদ্ভুত লোকদের অর্থের প্রতি দুর্নিবার চাহিদা রয়েছে। 3 বছর আগে যখন এরা প্রথম পরিষদে এলেন তখন রিকশায় চড়তেন, পোশাক পরিচ্ছদ ছিল খুবই সাধারণ। এখন টয়োটা চালান, পোশাকেও বাহার এসেছে। আজকে এতটুকুই সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দেখা হবে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল।